হ্যালো এভরিওয়ান, আজ চলে গিয়েছিলাম চন্দননগরে ঠাকুর দেখতে। না আজকেই নয়, এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও। আর চন্দননগরে যাওয়ার জন্য আমরা তো এই পারে থাকি, মানে চন্দননগরের এই পারে কলকাতার সাইডে, তো আমাদেরকেও গঙ্গার ঘাট পার হয়ে তারপরেই যেতে হয়। তো তাই জন্যই আমরা প্রথমে অনেকক্ষণ লাইন দিলাম, মিনিমাম আধা ঘন্টা। তারপরে লাইন দিয়ে আমরা গঙ্গায় নৌকো পার করে চলে এলাম এই পারে। আর এই পারে এসে প্রথম যেই প্যান্ডেলটা দেখলাম সেটা দেখেই তো মন ভরে গেছে। দেখো বাঁশের মধ্যে কি সুন্দর ডিজাইন করা। চন্দননগর মানেই তো হচ্ছে দারুণ দারুণ প্যান্ডেল, আর সেই প্যান্ডেল দেখতে কিন্তু আমরা প্রতি বছর আসি। এই যে আমি আর বাবা প্রথমে এই প্যান্ডেল থেকে বেরিয়েই একটু ভিডিও করে নিলাম, আর এখানে কিন্তু আমি অনেক ফটো তুলেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো ইনস্টাগ্রামের, অবশ্যই যেও আর ফলো করে নিতে পারো। আর প্রথম প্যান্ডেল দেখেই আমরা দ্বিতীয় প্যান্ডেলের দিকে চলে এসেছি, যেই প্যান্ডেলটার থিম হচ্ছিল একটু গ্রাম্য মতো, যেই কারণে আমার বেশ ভালো লাগছিলো। এই গ্রাম সাইডগুলো না আমাদের শহরের এদিকে তো দেখাই যায় না, আমার তো এই গ্রামের জায়গাগুলো দারুণ লাগে, তাই জন্য এই প্যান্ডেলটাও খুব ভালো লাগলো। তারপরে চলে এলাম একটা দোকানে চা খেতে। না আমি চা খাইনি, ওই বাবা দাদা মা সবাই খেয়েছে। তারপর চাটা খাওয়া হলে আরও একটা প্যান্ডেল দেখতে চলে এলাম। প্রত্যেকটা প্যান্ডেলই না অসাধারণ হয়েছিল। এত দারুণ দারুণ প্যান্ডেল সত্যি চন্দননগরেই দেখতে পাওয়া যায়। কলকাতার দিকে হয়তো অনেক বড় বড় প্যান্ডেল হয়, কিন্তু আমার না এই থিমের প্যান্ডেলগুলো বেশি ভালো লাগে। আর জানো তো, অরুণ আইসক্রিম তো এতদিনে সব জায়গায় ভাইরাল হয়ে গেছে, কিন্তু আমাদের শ্যামনগরে এখনও পর্যন্ত আসেনি। তাই আমি যেখানে অরুণ আইসক্রিমের একটা শাখা খুঁজে পাই, সেখানেই আমাকে তো আইসক্রিম খেতেই হবে। তাই সেদিনও এত ঠান্ডা লেগেছিল, জ্বর, সেই সত্ত্বেও আমি আইসক্রিম কিনে নিয়েছিলাম। আর ওই দাদার আইসক্রিম থেকেই একটুখানি ভাগ বসিয়ে নিচ্ছিলাম, কারণ নিজে গোটাটা খাবো না, ঠান্ডা লেগে যাবে। এরপরে কিন্তু আইসক্রিম খাবোই। তো রোডে উঠেই প্রথমেই যেই প্যান্ডেলটা হয়েছিল, সেটা হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের নিয়ে, যেই কারণে প্যান্ডেলটা দেখেই তো গায়ে কাটা দিচ্ছিল। আর এত সুন্দর আমাদের পতাকার রঙগুলোকে তুলে ধরা হয়েছিল, তার সাথে আমাদের বিপ্লবীদের ছবি, তাদের জন্ম তারিখ সহ তাদের বিপ্লবে কতটা ভূমিকা আছে, প্রত্যেকটা জিনিস তুলে ধরা হয়েছিল। আর এখানে দেখো এই যে সুতো কলটা, যেটা দিয়ে সুতো তৈরি হচ্ছে, মানে কাপড় তৈরি হচ্ছে, সেটা সম্বন্ধেও লেখা ছিল। আমার তো দারুণ লেগেছে প্যান্ডেলটা। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর একদিকে যতই মা আসুক, মা তো আসে 4-5 দিনের জন্য, কিন্তু দেখতে দেখতে সেই দিনগুলো যেন ঘন্টা বা সেকেন্ডের মধ্যেই কেটে যায়। এই দেখো গাড়ি তৈরি হচ্ছে, কারণ আজ বাদে কালকেই ভাসান। আমরা তো সবাই জানি চন্দননগর মানেই হচ্ছে আলোর উৎসব। চারিধারে এত সুন্দর, মানে চারিদিকে আলো, কোথাও একটা অন্ধকার চন্দননগরের কোনো গলিতে নেই। এত দারুণ লাগছিল। আর এত মানুষের ভিড়, বাবারে বাবা, একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল যেতেই যেন আমাদের লেগে যাচ্ছিল আধা ঘন্টা, কারণ মানুষের ভিড় এত রাস্তায়। জানো তো, আমি প্রায় প্রতি বছরই চন্দননগরে ঠাকুর দেখতে আসি, মানে আসতেই হবে, এটা মাস্ট। কিন্তু কখনোই আমি ভাসান দেখিনি চন্দননগরে। যে ভাসানটা শুনেছি এত বড় হয়, এত সুন্দর লাইটিং হয়, কিন্তু আমার না সেই কপাল হয়নি যে আমি কখনো ভাসানটা দেখবো। ইচ্ছা আছে একটা বছর ভাসানে আসবো, কিন্তু অনেক ভিড় হয় বলেই না আসা হয় না। আর এইদিকে গণদাদাকে দেখো, গণদাদা কিন্তু বই পড়ছে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু আসলে কোনো প্যান্ডেল নয়, এটা কিন্তু একটা বাড়ির পুজো। কিন্তু এত দারুণ করে দেয়ালে আলপনাগুলো দেওয়া হয়েছে, দেখো, কেউ বলবে এটা বাড়ির পুজো, মনে তো হচ্ছে এটাও একটা প্যান্ডেল।
জানো তো প্রতি বছরই আমরা না খুব বেশি ঠাকুর দেখি না, কিন্তু হাতে গোনা যে কটা ঠাকুর দেখি প্রত্যেকটাই দারুণ হয়। আর প্রতি বছর আমরা প্রায় সপ্তমীর দিনকেই আসার চেষ্টা করি, কিন্তু এই বছর না অষ্টমী হয়ে গিয়েছিল, যেই কারণে না প্রচণ্ড ভিড় ছিল। আর যেহেতু অনেকটা ভিড় তাই জন্য একটু একটু লাইনও পড়ছিল, আর লাইন দিয়ে ঠাকুর দেখতে আমার একেবারেই ভাল লাগে না। আবার ভিড় না থাকলেও ভাল লাগে না, কোন দিকে যে যাব। এই দিকে এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটা তো মানে অসাধারণ হয়েছিল। যেই প্যান্ডেলটা দেখার পরে আমরা আর বেশি কোনো প্যান্ডেল দেখিনি, আমরা চলে এসেছিলাম লঞ্চ ঘাটের দিকে। আর এখানে সত্যি মানুষ পেটের দায়ে কত কিছুই না করতে পারে। কেউ কিন্তু শখে পড়ে স্টান্টম্যান হয় না বা স্টান্ট দেখাতে চায় না, কারণ এত সময় নেই, আসলে সবটাই পেটের দায়। আর এখানে রয়েছে চন্দননগরের সবচাইতে বড় বলতে পারো খাবারের জায়গা। এখানে চারিদিকে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবে একই জায়গায়। তো তেমনই আমরা একটা জায়গা দেখে, মানে একটা রেস্টুরেন্ট টাইপ ছোটোখাটো দেখে সেখানে চলে এলাম। আর এত সুন্দর সাজানো ছিল কি বলবো, সেটা দেখেই তো মন ভরে যাচ্ছিলো। তো সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম রোল, চিকেন চাউমিন। রোলটা অ্যাকচুয়ালি ছিল মায়ের, কিন্তু আমি তো ভাগ বসাবো তাই জন্য নিয়েই নিয়েছিলাম। আর এদিকে বদ্দাদা তো খাওয়া শুরু করে দিয়েছে গরম গরম। আর আমি রোল খাবো কি, রোলটা খেতে না খেতেই আমার জামায় পড়লো, তার সাথে সাথে জামায় দাগ হয়ে গেল। আমার প্রতিবার এরকমই হয়, আমি যাই খেতে যাবো আমার জামাতে পড়ে যায়। তো আর দুঃখ বাড়িয়ে লাভ নেই, মনের সুখে আইসক্রিম খাই, এটাতেই বোধহয় ভালো হবে। তো আইসক্রিম আমরা খাওয়া কমপ্লিট করলাম। আর এরপরে না বেশি দেরি করব না, কারণ এরপরে লঞ্চে ভিড় হবে। এখানে বড় বাজার রয়েছে সামনে, তো বড় বাজারের ঠাকুরটাই দেখবো, তারপরেই বাড়ির দিকে রওনা হব। বড়বাজারের ঠাকুর ও প্যান্ডেল দুটোই তো প্রতি বছরের ন্যায় এই বছরও দারুণ হয়েছিল। তো সেখান থেকেই বেরিয়ে আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে, মানে যেখান থেকে আমরা লঞ্চে উঠবো। তাড়াতাড়ি করে টিকিট কেটে দৌড়ে দৌড়ে লঞ্চের কাছে গিয়েছিলাম। কেন জানো, কারণ এই লঞ্চটা চলে গেলে আবার অনেকক্ষণ পরে লঞ্চ যেতে দেরি হয়ে যাবে, কারণ গিয়ে একটুখানি গনর কাছেও যাব। এই দেখো কথা বলতে বলতে তো চলে এসেছি আমার সোনাটার কাছে। আর সোনার কাছে এসেই তো ওকে নিয়ে কিছুক্ষণ ঘুরছিলাম। আর ওর না পেয়ে গেছিলো ঘুম, যেই কারণে ও কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। আর ওকে কোলে নিয়েই তো আমি ঘুরে বেড়াচ্ছিলাম। আর গিয়েছিলাম মাত্র কয়েকটা, ওই হাতে গোনা 2-3টে মাত্র প্যান্ডেল দেখতে মাসিদের সাথে, সেখান থেকেই কয়েকটা প্যান্ডেল দেখা কমপ্লিট করলাম। আর গনু তো বেশ ভালো চেয়ারে বসে মানুষজন দেখলো, তো ওকে একটা বেলুনও কিনে দিলাম। এইভাবেই কাটালাম সন্ধ্যাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো।